এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করব সেটা উত্তরপ্রদেশের কুশীনগর জেলার হাটা পিপরা নামের একটা গ্রাম। সেই গ্রামের একটা ঘটনা। হাটা পিপরাতে 18 বছর বয়সী একজন মেয়ে, নাম অমৃতা শর্মা, স্থানীয় একটা স্কুলের ক্লাস 12-এর ছাত্রী। প্রতিবেশী একজন যুবক যার নাম সাইফ আলী। সাইফ আলীর সাথে তার প্রেম শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে। সাইফ আলী প্রতিবেশী যুবক, বাবা মা আর তারা 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে সে সবার ছোট। বড় দুজন দাদা কাজ করে আর সে পড়াশোনা শেষ করেছে, তবে কোনো কাজ পায়নি। একজন বেকার যুবক, বয়স 21 বছর। প্রতিবেশী মেয়ে অমৃতার সঙ্গে তার প্রেম। ওই এলাকার বিভিন্ন যুবক, আশেপাশের কিছু এলাকার 20 জন মোট যুবক মিলে একটা গ্যাং তৈরি হয় বা একটা গ্রুপ তৈরি হয়। সব বেকার ছেলেদের গ্রুপ। আজকাল প্রায় প্রত্যেক মানুষই সময়ে সময়ে রিলস তৈরি করে। তো সেই 20 জন ছেলের টিম, যারা কিচ্ছু কাজকর্ম করতো না, তো রিলস তৈরি করা শুরু করে। তাদের চ্যানেলের নাম ছিল লালা 7171 গ্যাং। বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র ইত্যাদি নিয়ে 20 জন ছেলে একসাথে মিলে রিলস তৈরি করত। সাইফ আলী যেহেতু কোনো কাজকর্ম করতো না, সে ওই গ্যাংটাতে বা ওই গ্রুপটাতে যোগ দিয়েছিল। ওই গ্রুপে সেও সবার সাথে মিলে রিলস তৈরি করত। ওই গ্রুপে আগে থেকেই আরো একজন ছেলে ছিল যার নাম ইমতিয়াজ আহমদ। ইমতিয়াজ আহমদের সাথে খুব ভাব হয়ে গেছিল সাইফ আলীর। ইমতিয়াজ আহমদকে সবাই টিঙ্কু নামেই চিনত। এলাকার লোকজনরা তাকে টিঙ্কু বলে ডাকত। টিঙ্কুর সাথে সাইফ আলীর খুব ভাব হয়ে যায়। সাইফ আলী এবার মাঝে মধ্যে নিজের প্রেমিকার সাথে দেখা করতে তার স্কুলের সামনে বা যখন সে কোথাও পড়তে যাচ্ছে সেখানে যেত। আজকাল সে নিজের সঙ্গে টিঙ্কুকে নিয়ে যেত, কারণ টিঙ্কুর সাথে তার খুব বন্ধুত্ব। টিঙ্কুকে মনের সমস্ত গল্প সে করত। সে টিঙ্কুকে মাঝে মাঝে বলতো যে সে কোনো কাজ করবে, কাজ করার পরে যখন তার দাদাদের বিয়ে হয়ে যাবে তো সে অমৃতা শর্মার সাথে বিয়ে করবে। এইভাবে বেশ কিছুটা সময় কাটে। একদিন সাইফের প্রেমিকা অমৃতা শর্মা তাকে বলে যে এবার যখন তুমি আমার সাথে দেখা করতে আসবে, তুমি নিজের সাথে টিঙ্কুকে নিয়ে আসবে না। টিঙ্কু একদম ভালো ছেলে নয়, আমার টিঙ্কুকে প্রথম থেকেই ভালো লাগতো না। তুমি সঙ্গে আনতে তোমার বন্ধু বলে আমি তাকে সম্মান করতাম, কিন্তু কয়েকদিন আগে টিঙ্কু একজনের হাতে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল, তাতে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তুমি টিঙ্কুর সাথে আর বেশি মিশবে না, আর আমার কাছে তো একদম আনবেই না। এবার খুব দুঃখ পেয়েছিল সাইফ আলী। টিঙ্কু এরকম কি করে করতে পারে? টিঙ্কুকে আমি এত ভালোবাসি, নিজের ভাইয়ের মতো ভালোবাসি, নিজের প্রেমিকার সাথে দেখা করার সময় নিয়ে গেছি বলে সে আমার প্রেমিকাকে প্রেমের প্রস্তাব দেবে? এটা কি করে সম্ভব? সে টিঙ্কুর কাছে গিয়ে এই ব্যাপারটা বলে বলে ঝগড়া শুরু করে। টিঙ্কু কিন্তু একজন মিথ্যাবাদী ছেলে। সে যে কোনো রকম ভাবে নিজের বন্ধুকে বোঝানোর চেষ্টা করেছিল যে এইটা তোর প্রেমিকা সব মিথ্যা কথা বলছে, আমি এই ধরনের কিচ্ছু করিনি, কারণ আমি তোর প্রেমিকাকে একদম নিজের বোনের চোখেই দেখি, আমি কখনো এটা ভাবতেই পারি না। সে বলল কি করে? আমার তো খুব মন খারাপ হয়ে গেল। তুই যাকে ভালোবাসিস সে তোকে এইভাবে ঠকাচ্ছে, তোকে মিথ্যা কথা বলছে। তো আমি তোর সাথে আর মিশবো না, ঠিক আছে, কিন্তু তুই ওই মেয়েটার কাছ থেকে একদম সাবধানে থাক, মেয়েটা কিন্তু ভালো মেয়ে নয়। এই ধরনের বিভিন্ন রকম মিথ্যা কথা বলে সে সাইফ আলীকে বোঝানোর চেষ্টা করে। সাইফ আলী কিন্তু একদম শোনে না। সে বলে, না, আমি অনেক বছর ধরে অমৃতাকে চিনি, অমৃতা এরকম মেয়ে নয়, তুই কিছু না কিছু করেছিস, তবেই অমৃতা তোর নামে আমার কাছে বলেছে। এবার টিঙ্কু কিন্তু খুব রেগে যায় অমৃতার উপরে, যে অমৃতাকে আমি যদি প্রেমের প্রস্তাব দিয়েও থাকি তো অমৃতার উচিত ছিল না যে নিজের প্রেমিককে এটা বলে দেওয়া। কারণ তার প্রেমিক আমার বন্ধু, আমাদের দুই বন্ধুর মধ্যে সে একটা
বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, ভালো মেয়ে নয়, মেয়েটাকে কিন্তু জব্দ করতে হবে, এটাও সে মনে মনে ভাবে। ইমতিয়াজ একটা পাশের এলাকার ছেলে। ইমতিয়াজ কিন্তু জানতো যে অমৃতা শর্মার বাড়িটা কোথায়। অমৃতা শর্মা যখন স্কুলে গেছিল, সে অমৃতার বাড়িতে আসে। অমৃতারা দুই বোন, অমৃতা বড়, তার এক ছোট বোনও ছিল। ইমতিয়াজ বা টিঙ্কু এসে অমৃতার মায়ের সাথে দেখা করে বলে যে আপনারা হিন্দু আবার ব্রাহ্মণ, আপনার মেয়ে স্কুল যাওয়ার পথে এক বেকার যুবক, বেকার হলেও হয়তো আমি আপনাকে বলতে আসতাম না, আপনারা একটা ভদ্র ফ্যামিলি, আর আপনাদের মেয়ে একটা অন্য ধর্মের যুবক যার নাম সাইফ আলী, তার সাথে প্রেম করে। সাইফ আলীর নাম বলা মাত্রই কিন্তু অমৃতা শর্মার মা চিনতে পারে, কারণ তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই সাইফ আলীদের বাড়ি। এই সমস্ত কথা বলার পরে ইমতিয়াজ সেখান থেকে চলে যায়। অমৃতা স্কুল থেকে বাড়ি ফিরে আসে। অমৃতার মা তো রেগেই ছিল। অমৃতার মা সমস্ত ব্যাপারটা বলে যে এমন অবস্থা, বাইরের লোকজন এসে আমাদেরকে তোর আর সাইফ আলীর সম্পর্কের ব্যাপারে বলছে। এই পর্যন্ত কিন্তু অমৃতার বাড়িতে অমৃতার মা, বাবা, বোন কেউ তার প্রেমের বিষয়ে জানতো না, বা অন্য ধর্মের কোনো ছেলের সাথে তার যে এই ধরনের একটা সম্পর্ক থাকতে পারে তারা কখনো ভাবতেও পারেনি। এই কথাটা শোনার পরে তারা এতটাই বিরক্ত হয়েছিল যে অমৃতাকে খুব বকাবকি করে। অমৃতার বাবার নাম ছিল রাঘব শর্মা। তিনি স্থানীয় একটা কোম্পানিতে কাজ করতেন। তিনি যখন বাড়ি এসেছিলেন, তাকে অমৃতার মা সব ঘটনা শুনিয়েছিল। তার বাবা এতটাই রেগে গেছিল যে লাঠি দিয়ে মেরেছিল অমৃতাকে। অমৃতা খুব কান্নাকাটি করে। কোনো রকমে রাত হয়, সে অপেক্ষা করছিল যে কখন রাত হবে। যখন রাত্রিবেলায় 11টা বাজে, তখন সে তার ফোনটা কিন্তু বাড়ির লোকজন কেড়ে নেয়নি। সে ফোন কলে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল সাইফ আলীকে। সাইফ আলীকে বলেছিল যে তোমার বন্ধু আমার বাড়িতে এসে এই সমস্ত ঘটনা বলে দিয়েছে, আমার বাড়ির লোকজন আমাকে লাঠি দিয়ে মেরেছে, আমি এই বাড়িতে আর থাকবো না, যদি আমি এই বাড়িতে থাকি তাহলে কিন্তু এরা জোর করে আমার অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর আমার বাবা বলে দিয়েছে কাল থেকে আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ, তো আজ রাতারাতি আমি তোমার সাথে কোথাও পালিয়ে যেতে চাই। এই কথাটা যখন সে সাইফ আলীকে বলে, সাইফ আলীর বয়স 21 বছর, সে কিন্তু বেকার, কিছুই কাজ করে না, সবে পড়াশোনা শেষ করেছে। এদিকে বাড়িতে দুজন বড় দাদা রয়েছে, তারাও কিন্তু আনম্যারিড। এবার সে খুব চিন্তায় পড়ে, আরে এবার কি হবে, আমি কিভাবে নিজের বাড়িতে নিয়ে আসবো, যদি নিজের বাড়িতে নিয়ে আসি মা, বাবা, দাদারা সবাই তো আমাকে ছাড়বে না, আমি তাহলে মেয়েটাকে নিয়ে কোথায় যাব, আমি তো কোনো কাজও করি না। সে অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করে মেয়েটাকে, কিন্তু মেয়েটা একই কথায় জেদ করতে থাকে যে অমৃতা সাইফ আলীকে বলে যে আমার বাড়ির লোকজনরা ঘুমোচ্ছে, আমি এক্ষুনি বেরোচ্ছি, তুমিও এক্ষুনি চলে এসো, আজকেই রাত্রেবেলায় আমরা এই এরিয়া থেকে দূরে কোথাও চলে যাব। নিজের দাদার বাইকটা নিয়ে সে বেরিয়ে পড়েছিল। সে ভেবেছিল যে এবার আর কিছু করার নেই, কিছু একটা করতে হবে। এটাই ভাবছিল যে বাইকে করে অমৃতাকে সঙ্গে নিয়ে দূরে কোথাও চলে যাব। সে যাচ্ছে, এমন সময় হঠাৎ রাস্তায় ইমতিয়াজের সাথে দেখা হয়। সে ইমতিয়াজকে বলে যে তুই আমাকে ঝামেলায় ফেলে দিয়েছিস, তুই কেন অমৃতাদের বাড়িতে গিয়ে আমাদের প্রেমের কথা বলেছিস। এমন ভাবে সে কথা বলে, সে তো যেন অবাক হয়ে যায়। সে বলে না, আমি তো কিছুই বলিনি আমাকে। তাহলে এই সব ধরনের কথা তোর প্রেমিকা কেন তোকে বলছে, আর তুই সব বিশ্বাসও করে নিচ্ছিস। তোর প্রেমিকা অমৃতা কিন্তু একদম ভালো মেয়ে নয়, যেটা দেখছি। এখনই তোকে নানান রকম ভাবে যা ঝামেলায় ফেলছে, এখন তুই কাজও করিস না, তুই এখন যাচ্ছিস তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কোথাও পালিয়ে যাবি, এটা কি সম্ভব নাকি? তো কাজ করিস না, অন্য জায়গায় অন্য এরিয়ায় গিয়ে কি করবি, কিভাবে তুই অমৃতাকে খাওয়াবি। তো এই সমস্ত সে
বোঝাতে শুরু করে। দুজনেই সেখানে চলে যায় যেখানে অমৃতার আসার কথা, যেখানে তারা আগেও দেখা করেছে। সেখানে গিয়ে দাঁড়িয়ে তারা অমৃতার ব্যাপারেই কথা বলতে থাকে। নানা রকম ভাবে ইমতিয়াজ বা টিঙ্কু বোঝাতে থাকে সাইফ আলীকে যে সাইফ আলী যে ডিসিশনটা নিয়েছে পালানোর, সেটা একদমই ভালো নয়। সাইফের উচিত নয়, এমন কিছু করা উচিত যাতে এই মেয়েটা তার কাছে আর কোনো আবদার না করতে পারে। তারপরে তারা দুই বন্ধু মিলে ঠিক করে যে মেয়েটা যদি আসে তাকে সঙ্গে করে যদি পালাতে হয় তাহলে কিন্তু অনেক ঝামেলা আছে, তার থেকে ভালো তাকে শেষ করে ফেলতে হবে। এই ধরনের কথা ইমতিয়াজ নিজের বন্ধু সাইফকে শিখিয়েছিল, বুঝিয়েছিল। সে কিন্তু বুঝেও গেছিল, রাজিও হয়ে গেছিল। দুজনে ওয়েট করছিল। সেখানে চলে এসেছিল অমৃতা। অমৃতা আসার পর অমৃতা খুব রেগে গেছিল ইমতিয়াজকে সঙ্গে দেখে। সে বলেছিল যে তুমি টিঙ্কুকে সঙ্গে কেন নিয়ে এসছো, আমি তো তোমাকে আসতে বলেছিলাম। এই কথা শুনে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এই তর্কর সময় সাইফ ইশারা করেছিল ইমতিয়াজকে। ইমতিয়াজ পেছন থেকে অমৃতাকে জোরে ধরেছিল। অমৃতা অবাক হয়ে তাকিয়েছিল নিজের প্রেমিক সাইফ আলীর দিকে। সাইফ দু হাত দিয়ে তার গলাটা চেপে ধরেছিল। কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিস্তেজ হয়ে গেছিল প্রেমিকা অমৃতা। সাইফ বাইক চালাচ্ছিল, পেছনে বসানো হয়েছিল অমৃতাকে, আর অমৃতাকে ধরে তার পেছনে বসেছিল ইমতিয়াজ। বাইক চালিয়ে তারা সোজা চলে গেছিল চক্রিপট্টি নামের একটা নেহের বা একটা নদী, সেখানে। সেখানে গিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছিল। ফেলে তারা রাতারাতি যে যার বাড়িতে এসে শুয়ে পড়েছিল, ঘুমিয়েও পড়েছিল। এদিকে ভোরবেলায় অমৃতার বাড়ির লোকজন বুঝতে পারে যে অমৃতা বাড়িতে নেই। অমৃতাকে খোঁজাখুঁজি শুরু হয়। অমৃতার মামা বাড়ির লোকজনেরা গেছিল সাইফ আলীর বাড়িতে, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে সাইফ আলী নিজের বাড়িতে ঘুমিয়ে আছে। এবার অমৃতার বাড়ির লোকজনেরা মনে করে যে অমৃতার বাবা আর মা দুজনে তাকে লাঠি দিয়ে মারধর করেছিল, সেই জন্য হয়তো তার মন খারাপ হয়েছিল বলে বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। 11 জুলাই 2025 অমৃতার পুরো ফ্যামিলি পুলিশ স্টেশনে যায়, সমস্ত ব্যাপারটা জানায়। তারপরে পুলিশ এই ব্যাপারটাতে হস্তক্ষেপ করেছিল, খোঁজাখুঁজির চেষ্টা করছিল অমৃতাকে। 12 জুলাই 2025 রামপুর কারখানার কাছে ওই নেহেরটার ধারে ভেসে উঠেছিল অমৃতার বডি। অমৃতার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছিল, তারা গিয়ে সেই বডিটাকে শনাক্ত করেছিল। অমৃতার বডি দেখে বোঝা যায় যে তার গলাতে দাগ ছিল, গলা চেপে তাকে শেষ করা হয়েছে। বাড়ির লোকজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের কার উপর সন্দেহ। বাড়ির লোকজন সাইফ আলীর নাম বলেছিল। পুলিশ সাইফ আলীকে যখন তার বাড়িতে খুঁজতে যায়, সাইফ আলী বাড়িতে ছিল না। তখন পুলিশ বুঝতে পারে যে এই ব্যাপারটার সাথে কোথাও না কোথাও নিশ্চয় সাইফ আলী জড়িয়ে আছে, না হলে সাইফ আলী সকালবেলায় উঠে কোথায় চলে গেল বা সে বাড়িতে নেই কেন। 15 জুলাই 2025 সাইফ আলী আর তার প্রিয় বন্ধু ইমতিয়াজ আহমদ বা টিঙ্কুকে পাশের একটা এরিয়ার বাস স্টপে বাসে বসে থাকতে দেখা যায়। পুলিশ টিম সেখানে গিয়ে তাদের দুজনকে অ্যারেস্ট করেছিল। তারপরে শুরু হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে দুজনেই কিন্তু মেনে নিয়েছিল যে তারা এই ঘটনা ঘটিয়েছিল। ঘটনার কারণ হিসাবে সাইফ বলেছিল যে সে এখন বেকার, তার সাথে পালিয়ে যাওয়ার জেদ করছিল অমৃতা, কিন্তু সে অমৃতাকে সঙ্গে নিয়ে কোথায় যাবে? বাড়িতে যদি সে নিয়ে যায়, বাড়ির লোকজন কিন্তু অমৃতাকে এক্ষুনি অ্যাকসেপ্ট করবে না। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। এদিকে ইমতিয়াজ তাকে বারবার বোঝাবার চেষ্টা করছিল যে তার প্রেমিকা নাকি ইমতিয়াজের সাথেও প্রেম করে, মিথ্যা করে অভিনয় করে সাইফ আলীর সাথে প্রেম করা। দুজনের সঙ্গে নাকি সে একই সময়ে প্রেম করছিল। তাই জন্য সাইফ আলীর খুব রাগ হয়েছিল। সে
ইমতিয়াজের বোঝানোতে বুঝে ফেলেছিল আর তাকে মেরেও ফেলেছিল। এই ঘটনাটা ওই এরিয়াতে বিশাল অশান্তি নিয়ে এসেছিল, কারণ একটা হিন্দু সম্প্রদায়ের মেয়েকে দুজন মুসলিম ছেলে মেরে ফেলেছিল। ব্যাপারটার মধ্যে রাজনীতির প্রবেশ হয়। ওই এরিয়াতে হিন্দু মুসলিমদের মধ্যে খুব বিবাদ শুরু হয়েছিল। বেশ খানিকটা সময় লেগেছিল ওই এরিয়াতে শান্তি ফিরে আসতে। ইমতিয়াজ আর সাইফ আলীকে অ্যারেস্ট করার পরে তাদের যে একটা গ্যাং ছিল, আগেই বলেছি রিলস তৈরি করত, পরবর্তীকালে এটাও জানা যায় যে তারা শুধু রিলস তৈরি করতো না, তারা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথেও যুক্ত থাকতো। সেই গ্যাংটার মধ্যেও 12 জনকে অ্যারেস্ট করা হয়েছিল কয়েকদিনের মধ্যে। পরবর্তীকালে বাকি যে কজন, তাদেরকেও খোঁজাখুঁজির চেষ্টা চলছিল। বর্তমানে সেই গ্যাংয়ের সব মেম্বার পুলিশ কাস্টাডিতে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।